আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1 এই কোর্সটা শুরু করব, যার কোর্স কোড হচ্ছে CE351। তো এই কোর্স কন্টেন্ট যদি আমরা দেখতে চাই, কোর্সের মধ্যে যেগুলো আমরা কভার করব, এখানে থাকবে ইম্পর্টেন্স অফ ট্রান্সপোর্টেশন, আর হাইওয়ে অ্যালাইনমেন্টগুলো কীভাবে ঠিক করতে হয়, বেসিক রিকোয়ারমেন্ট অফ আইডিয়াল অ্যালাইনমেন্ট, আর সাইড ডিস্টেন্সের বিষয়গুলো আমরা পড়াশোনা করবো, SSD কি, OSD কি, এবং সবশেষে ট্রাফিক ভলিউম স্টাডি মিড সেমিস্টারের পরে পড়াশোনা করব, এবং ট্রাফিক অপারেশন করতে আমাদের যেগুলো লাগে কন্ট্রোল ডিভাইস রেগুলেশন, এগুলো নিয়ে পড়াশোনা করব। তো প্রথম ক্লাসে এই হচ্ছে আমাদের সেমিস্টারের অবজেক্টিভ। আমাদের প্রথম ক্লাস আমরা আজকে শুরু করি যে হাইওয়ে ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং। তো প্রথম ক্লাসের আগে আমরা একটু দেখে আসি যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আসলে কী জিনিস। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্টিফিক প্রিন্সিপাল। প্রযুক্তি এবং সায়েন্টিফিক যে রীতিনীতি এগুলোর যে অ্যাপ্লিকেশন টু দ্য প্ল্যানিং, ফাংশনাল ডিজাইন, অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ফ্যাসিলিটিস ফর এনি মোড অফ ট্রান্সপোর্টেশন। এনি মোড অফ ট্রান্সপোর্টেশন বলতে আমি যতগুলো মোড আছে, ল্যান্ডওয়ে, ওয়াটারওয়ে, এয়ারওয়ে, সবগুলা ইন অর্ডার টু প্রোভাইড দ্য সেফ, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, সেফ, efficient, rapid, comfortable, convenient, economical and environmentally compatible movement of people and goods. যদি সিম্পলি বলি, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে প্রযুক্তি আর সায়েন্টিফিক রীতিনীতিগুলো ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গাতে বিভিন্ন মোডে হতে পারে, ল্যান্ডওয়েতে অথবা ওয়াটারওয়েতে অথবা এয়ারওয়েতে, সেফলি, ইফিসিয়েন্টলি এবং খুব র্যাপিডলি অ্যাজ ওয়েল এজ কমফোর্টেবলি, কনভেনিয়েন্টলি মুভ করার যে একটা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি, সেটাকে আমরা বলতেছি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। তো মোডস অফ ট্রান্সপোর্টেশন কয়টা? আমি প্রথমে বলছি যে এখানে 3 ধরনের মোড থাকতে পারে। নাম্বার 1 ল্যান্ডওয়ে, নাম্বার 2 ওয়াটারওয়ে, নাম্বার 3 এয়ারওয়ে। তো এই ল্যান্ডওয়েকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাইওয়ে আর একটা হচ্ছে রেলওয়ে, দেন ওয়াটারওয়ে অ্যান্ড এয়ারওয়ে। এছাড়াও কিছু আনকমন কিছু ওয়ে আছে, সেগুলো হচ্ছে রুপওয়ে, পাইপওয়ে, বেল্ট কনভেয়েন্স। দড়ি দিয়ে অনেক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় মানুষ, পাইপ লাইন দিয়ে অনেক সময় অনেক কিছু, পাইপ লাইন দিয়ে অনেক সময় আমরা গ্যাস, ওয়াটার, অয়েল এগুলো ট্রান্সপোর্ট করি। বেল্ট কনভেয়েন্স দিয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়। ক্যাবল কার দিয়ে অনেক সময় এক হিল থেকে আরেক হিলে ট্রান্সফার হয়। তো এইগুলো হচ্ছে বিভিন্ন মুড। এখন আমরা দেখতে চাচ্ছি যে ক্যারেক্টারিস্টিক্স অফ রোড ট্রান্সপোর্ট। রোড ট্রান্সপোর্ট ইজ দ্য নিয়ারেস্ট অফ দ্য পিপল হুইচ গিভস ম্যাক্সিমাম সার্ভিস টু ওয়ান অ্যান্ড অল। রোড ট্রান্সপোর্টটাই আমাদের সবচেয়ে কাছের বা জনগণের কাছে খুব ইজিলি অ্যাক্সেসেবল, হুইচ গিভ ম্যাক্সিমাম সার্ভিস টু ওয়ান অ্যান্ড অল, যেটা ম্যাক্সিমাম সার্ভিস দেয় প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে। রুটস আর ইউজড বাই ভেরিয়াস টাইপস অফ রুট ভেহিকেলস। বিভিন্ন ধরনের গাড়ি রুট ভেহিকেলগুলো ইউজ করে। ভ্যান গাড়ি থেকে শুরু করে রিক্সা, ট্যাক্সি, স্মল ভেহিকেল, বড় ভেহিকেল, ট্রাক, এভরিথিং এই রুটগুলো ব্যবহার করে। রোড ট্রান্সপোর্ট রিকোয়ার্স রিলেটিভলি স্মল ইনভেস্টমেন্ট। রোড ট্রান্সপোর্টে ইনভেস্টমেন্ট কম হতে হয়, যেখানে আপনার এয়ার ট্রান্সপোর্টে অনেক বেশি ইনভেস্ট করতে হয়। ফর শর্ট ডিস্টেন্স ট্রাভেল, আপনি যদি খুব অল্প দূরত্ব ট্রাভেল করেন, সেই ক্ষেত্রগুলোতে আমাদের রোড ট্রান্সপোর্টটাই বেশি ইফিসিয়েন্ট হবে। কারণ যদি বড় ডিস্টেন্স হয়, আপনি যদি বাল্কে কোনো জিনিস, বড় বড় হিউজ জিনিস, কন্টেইনার এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে চান, সেগুলো আপনি এই এয়ারওয়েতে নিতে পারবেন না বা বিমানে করে নিতে পারবেন না। কমপ্লিট ফ্রিডম টু ট্রান্সফার দ্য ভেহিকেল ফ্রম ওয়ান লাইন টু আনাদার। আপনি এয়ারে যদি যান, যেখানে খুশি যে ওয়েতে খুশি সেই ওয়েতে যেতে পারবেন না, কিন্তু রোডওয়েতে যে কোনো ড্রাইভার এক লেন থেকে আরেক লেন নিজের ইচ্ছে মতো মুভ করতে পারে। এটা অফার্স ইটসেলফ ফর দ্য হোল কমিউনিটি। সকল ধরনের মানুষই এখানে ব্যবহার করতে পারবে, কিন্তু এয়ারওয়েতে সবাই ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র যাদের টাকা পয়সা আছে তারাই এয়ার সার্ভিসটা পাবে। নেসেসিটি অ্যান্ড অবজেক্টিভ অফ হাইওয়ে প্ল্যানিং। আমাদের হাইওয়ে প্ল্যানিং করা কেন দরকার, কী জন্য আমরা করবো, আমাদের লক্ষ্যটা কী থাকবে। In the present era of planning, planning is considered the prerequisite. বর্তমান যুগে প্ল্যানিংটাকে বলা হয়
পূর্ব শর্ত বিফোর অ্যাটেম্পিং এনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। যে কোনো একটা ডেভেলপিং প্রোগ্রাম করতে গেলেই প্রথমে আগে প্ল্যান করে নিতে হয়, স্পেশালি ফর এনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক যেগুলো আছে সেগুলোতে তো ভাইটাল ইম্পর্টেন্স হচ্ছে এই প্ল্যানিং করা, যে আমি কাজটা কীভাবে করবো, কোন ম্যাথোডোলজিতে সামনে প্রসিড করবো। প্ল্যানিং ইজ ওয়ান অফ দ্য গ্রেট ইম্পর্টেন্স ওয়েন দ্য ফান্ডস অ্যাভেলেবল আর লিমিটেড ওয়ার ইজ টোটাল রিকোয়ারমেন্ট ইজ মাচ হায়ার। প্ল্যানিংটা খুব জরুরি তখন যখন আমরা দেখবো যে আমাদের রিসোর্সের পরিমাণ খুব কম বা টাকা পয়সার পরিমাণ, ফান্ডিংয়ের পরিমাণ কম, কিন্তু আমাকে একটা বড় পরিমাণ এরিয়া কভার করতে হবে। তখন আমাদের আগে প্ল্যান করা লাগবে যে কোন ওয়েতে আগালে, কোন অ্যালাইনমেন্টটা চুজ করলে আমার সবচেয়ে কম টাকা খরচ হবে এবং সবচেয়ে বেশি সার্ভিস পাবো। অবজেক্টিভটা কী থাকবে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা কী আমাদের মাথায় রাখবো একটা অ্যালাইনমেন্ট ঠিক করার ক্ষেত্রে? প্রথমে থাকবে কি, টু প্ল্যান এ রোড নেটওয়ার্ক আর এফিসিয়েন্ট অ্যান্ড সেফ ট্রাফিক অপারেশন বাট অ্যাট মিনিমাম কস্ট। আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে এফিসিয়েন্ট এবং সেফ, মানে টাকা পয়সাও কম লাগবে এবং পাশাপাশি এবং সেফ একটা ট্রান্সপোর্ট হবে। ধরেন যে প্রত্যেক দিন বা ডেইলি, উইকলি বা মান্থলি যে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট রেট কীভাবে কমানো যায় এই চিন্তা করে আমাদের প্ল্যানিং করা লাগবে। বাট কনসিডার করা লাগবে আমাদের মিনিমাম কস্ট, সবচেয়ে কম টাকা কোনটাতে লাগে। টু ফিক্স আপ ডেট ওয়াইজ প্রায়োরিটিস ফর ডেভেলপমেন্ট অফ ইচ রুট লিঙ্ক বেসড অন ইউটিলিটি। আমাদের আগে ঠিক করা লাগবে কোন রুটটা সবচেয়ে বেশি দরকার, কোন জায়গাতে রুটটা করলে সবচেয়ে বেশি ইউজ হবে। ধরুন আপনি এমন একটা কমিউনিটিতে রুট করলেন, ওই রুট ইউজার খুব কম, অথচ অন্য একটা জায়গাতে আপনার রুট ইউজার অনেক বেশি, কিন্তু আপনি ওই জায়গাতে রুট করেন নাই। সেজন্য আগে প্ল্যানিং করা লাগবে আমার কোন জায়গাতে দরকার রুট করা। এখন টু প্ল্যান ফর ফিউচার রিকোয়ারমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ রুটস, আমাদের আগে থেকেই ডিজাইন করার সময় আগে থেকেই প্ল্যান করা লাগবে যে এখানে ফিউচার ডেভেলপমেন্ট হইতে পারে কিনা, বা এই জায়গাতে রোড আমার এক্সপান্ড করার প্রয়োজন আছে কিনা। আপনি একটা জায়গাতে রোড করলেন 12 ফিট, পরে দেখলেন যে এই 12 ফিটের পরেই কমিউনিটি বিল্ডিং করা শুরু করলো, বাসা করা শুরু করলো। তো আপনি যখন পরে দেখলেন যে না আমার এখানের এক্সপানশন করার দরকার আছে, তো তখন আপনি করতে পারবেন না, বা করতে গেলে আপনার হিউজ পরিমাণ টাকার একটা বেনিফিট আপনাদের ওই কমিউনিটির মানুষদেরকে দেওয়া লাগবে। দ্যাটস আগে থেকে এটা চিন্তা করা লাগবে যে এখানে রুট এক্সপান্ড করা লাগতে পারে কিনা ভবিষ্যতে, এরকম কোনো ফিউচার ডেভেলপমেন্টের কোনো স্কোপ আছে কিনা, এখানে কোনো গ্যাস ফিল আছে কিনা, বা এখানে কোনো কোম্পানি আছে কিনা যার জন্য বড় রুট আমার দরকার, এগুলো আগে কনসিডার করা লাগবে। টু ওয়ার্ক আউট ফাইন্যান্সিয়াল সিস্টেম, আমাদের টাকা পয়সার যে অ্যাক্সেসিবিলিটিটা কীরকম আছে বা ফান্ডিংয়ের সোর্স কী, কে টাকা দিবে, এটা আগে থেকেই যাচা বাছাই করে তারপর আমাদের রোডের টাইপ সিলেক্ট করা লাগবে। এখন আসি আমাদের রোডের ক্লাসিফিকেশনে, যে কত ধরনের রোড আছে। জিওগ্রাফিক্যাল এরিয়া আর লোকেশন ওয়াইজ আমরা রুটটাকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে রুরাল রুট, একটা হচ্ছে আরবান রুট, একটা সাবারবান রুট। তারপরে গ্রাম অঞ্চলে একটা, শহর অঞ্চলের একটা, মোটামুটি তাদের মাঝখানে বলা যায় ফাংশন ওয়াইজ বলা যায়। রুরাল রুটগুলোকে আবার 3 ভাগে ভাগ করে, শহর রুটগুলোকে আরএসডির মধ্যে বাংলাদেশের রুরাল রুটগুলোকে ওরা 3 ভাগে ভাগ করছে। আরএসডি হচ্ছে রুটস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট। এখানে আমরা ন্যাশনাল হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে, জিলা রোড। ন্যাশনাল হাইওয়ে বলতে ধরেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার রোড, বাংলাদেশের সাথে নেপালের রোড, বাংলাদেশের সাথে ভুটানের রোড, এগুলো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। রিজিওনাল হাইওয়ে বলতে একটা দেশের ভিতরে ইন্টারনাল রোডগুলো। আর জিলা রোড বলতে এক জেলা থেকে আরেক জেলার মুভ করার যে রুটগুলো। এলজিডি আবার বলতেছে যে রোডটাকে ওরা 2 ভাগে ভাগ করতেছে, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ওরা বলতেছে এটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা উপজেলা রুট, একটা হচ্ছে ইউনিয়ন বা ভিলেজ রুট। আরবান এরিয়া রুটগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, হচ্ছে আর্টিফিশিয়াল রোড, প্রাইমারি রোড, সেকেন্ডারি রোড, লোকাল রোড। ইউজার ওয়াইজ যে কারা এখানে ইউজ করতেছে, যে সবাই যদি ইউজ করতে পারে তাহলে অল পারপাস রোড, সকল ধরনের প্যাসেঞ্জার যদি ইউজ করতে পারে তখন অল পারপাস রোড আমরা বলবো। কমিউটার রোড, ড্রাইভওয়ে, কালেক্টর রোড, স্লিপ রোড, সার্ভিস রোড, ফ্রন্টেজ রোড, বাইপাস রোড। বাইপাস রোডটা কী জিনিস, ধরেন যে আপনার রাজশাহী শহরের কথা যদি বলি আমি, রাজশাহী শহরে কিছু গাড়ি আসে, বা রাজশাহী শহরে দরকার নাই এরকম কিছু গাড়ি ওরা রাজশাহী সিটিতে প্রবেশ করে। তো যেইগুলার শহরে কোনো দরকার নাই, বাদ বাকি রাজশাহী শহরের দিয়ে অন্য একটা ডিস্ট্রিক্টে যাবে, তো তাদের জন্য যদি আমি একটা আলাদা রুট করে দিই তাহলে তাদের সিটির ভিতরে গিয়ে ওইখানে ট্রাফিক জ্যাম করার দরকার নেই। তো এই যে একটা আলাদা রুট করে দেওয়া, যেগুলো সিটিতে যাওয়ার দরকার নাই, আশেপাশ দিয়ে, সিটির চারপাশ দিয়ে বা পাশ দিয়ে যদি চলে তার ডেস্টিনেশনে পৌঁছতে পারে, ওই রুটগুলোকে আমরা বলতেছি বাইপাস রুট, যেগুলো বা একটা এক্সট্রা একটা রুট, এটা শহরের ভিতর দিয়ে যাবে না, পাশ দিয়ে চলে যাবে। ডিস্ট্রিবিউশন রিং আর অরবিটাল রুট। ডিস্ট্রিবিউশন রুট মানে ধরুন যে মেইন রুটের পাশে কিছু লিঙ্কড রুট থাকে, ধরুন আপনি
হাই রুটগুলোর পাশে কিছু লিঙ্ক রুট থাকে, এগুলোকে আমরা বলি ডিস্ট্রিবিউশন বা অরবিটাল রুট। স্ট্যান্ডার্ড ওয়াইজ আবার রুটকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, সুপার হাইওয়ে। এক্সপ্রেসওয়েটা কি? এক্সপ্রেসওয়ে হচ্ছে এমন একটা ওয়ে যেখানে হাই স্পিডের গাড়িগুলো চলে। সুপার হাইওয়ে মানে হচ্ছে যেখানে গাড়িগুলার ধরেন যে যদি বলি প্রত্যেকটা স্পিড ওয়াইজ লেন ডিভাইডেড করা আছে, 40 কিলোমিটার/আওয়ারের জন্য এত, 50-এর জন্য এত, 60-এর জন্য এত, এগুলো হচ্ছে সুপার হাইওয়ে। পার্শিয়াল অ্যাক্সেস কন্ট্রোল, নো অ্যাক্সেস কন্ট্রোল, যে কে ঢুকতে পারবে, কে কোনো লাইন চেঞ্জ করতে পারবে কিনা, এরকম অ্যাক্সেস আছে কিনা, তাদের উপরে ভিত্তি করে অনেক সময় আবার রুটকে ডিভাইড করা হয়। তাছাড়া ওয়ান ওয়ে রুট, টু ওয়ে রুট। ওয়ান ওয়ে রুট মানে হচ্ছে শুধুমাত্র একদিকেই মুভ করতে পারবে, টু ওয়ে রুট মানে হয় যাইতেও পারবে গাড়ি, আবার আসতেও পারবে, এগুলো বলা হয় টু ওয়ে রুট। সারফেস টাইপের উপর ভিত্তি করে 3 ধরনের রুট আমরা ডিভাইড করি। একটা হচ্ছে ফ্লেক্সিবল রুট। ফ্লেক্সিবল রুট মানে হচ্ছে আমরা সিম্পলি যদি বলি আমাদের পিচের যে রাস্তাগুলো আছে সেগুলো হচ্ছে ফ্লেক্সিবল রুট। আর রিজিড পেভমেন্ট হচ্ছে ওইগুলা ওই সিমেন্ট কংক্রিট ইনফোর্সমেন্ট দিয়ে যেগুলো করা হয় সেগুলো হচ্ছে রিজিড পেভমেন্ট। আর আর্থেন রুট হচ্ছে মাটির রুটগুলো। এই হচ্ছে আমাদের মোড অফ ট্রান্সপোর্টেশন, কী কী মোডে আমরা যেতে পারি, প্লাস এগুলোর দরকার কী, আর রুটগুলোর টাইপ কী কী। তো এখন যদি এগুলোর একটু প্র্যাকটিক্যাল ফিগার আমরা দেখে আসি হয়তো বা আরও ইজি হবে। কমিউনিকেশন সিস্টেম, এই সিস্টেমটাকে দুইটা ভাগে যদি ভাগ করি আমরা, ট্রান্সপোর্টেশন যেগুলো ফিজিক্যাল আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে ওয়াটারওয়ে, রেলওয়ে, হাইওয়ে, এয়ারওয়ে মানে নদীপথ, রেলপথ, সড়ক পথ, বিমানপথ। আর নন ট্র্যাডিশনাল যেগুলো আমি একটু আগে বলছিলাম, কনভেয়ার বেল্ট দিয়ে অনেক সময় এক হিল থেকে আরেক হিলে, বিশেষ করে যারা পর্যটক তাদের জন্য এই সিস্টেমটা করা হয়। রূপওয়ে, দড়ি দিয়ে, পাইপলাইন দিয়ে, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন, এটাও একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম। যদি ওটা দিয়ে আমরা কি ট্রান্সপোর্ট করি, ইলেকট্রিসিটি ট্রান্সপোর্ট করি। তো এগুলাই আমরা এখন যদি ফিগার দেখতে চাই, এটা একটা ওয়াটারওয়ে। ইতালি একটা দেশ, যে দেশের ম্যাক্সিমাম ট্রান্সপোর্ট হয় আপনার এই ওয়াটারওয়েতে। ভেনিস শহর যদি আমরা দেখি, এখানে এটা একটা ওয়াটারওয়ে, শহরের চারপাশে সবাই এরকম নদীপথটাই ব্যবহার করে। দেন এটা হচ্ছে কন্টেইনার, ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল, এখানে কন্টেইনারগুলো লোডিং আনলোডিং করা হয়। বাংলাদেশের চিটিগঞ্জ অঞ্চলে বিশেষ করে এগুলো দেখা যায়। এই কন্টেইনারগুলোকে বাংলাদেশের না যে কোনো দেশেরই, বিশ্বের ম্যাক্সিমাম দেশের যত বাণিজ্য হয় ম্যাক্সিমাম এই ওয়াটারওয়েতে হয়, কারণ ওয়াটারওয়েতে আপনার বাল্কি বা অনেক বড় বড় জিনিস কন্টেইনারগুলো আপনি মুভ করতে পারবেন, যেগুলো রোডওয়েতে পারবেন না, এয়ারওয়ে তো পারবেনই না। তো সেজন্য এই ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালগুলো খুব আমাদের ইম্পর্টেন্ট মোড অফ ট্রান্সপোর্টেশন হিসেবে, কারণ ব্যবসার একটা বড় অংশই এগুলো দিয়ে হয়। আর এগুলো হচ্ছে বড় কন্টেইনার ক্যারি করে যে জাহাজগুলো, সেগুলো মাল্টি মডাল কন্টেইনার সার্ভিস। এই হচ্ছে আমাদের রেলওয়ে। নিচে যদি দেখি বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের রেলওয়ে, আর তার নিচে আছে আমাদের হাইওয়ে কি জিনিস, এই যে ল্যান্ড ইউজ করে যে জায়গাগুলোতে। তো ল্যান্ডের মধ্যে আমরা বলছিলাম দুইটা, একটা হচ্ছে হাইওয়ে আর একটা হচ্ছে বলছিলাম রেলওয়ে। তো এটা হচ্ছে একটা রেলওয়ের একটা ফিগার, হাইওয়ের একটা ফিগার। এখানে হচ্ছে একসাথে দেখবেন যে কিছু কিছু রুটে বাস র্যাপিড ট্রানজিট বাংলাদেশে অবশ্য হচ্ছে ধীরে ধীরে। তো একই পাশে আপনার র্যাপিড ট্রান্সপোর্টের জন্য র্যাপিড বাস ট্রানজিট এই ফেসিলিটিও আছে মাঝখানের লেনে, দুই পাশে অ্যাজ ইউজুয়াল ট্রান্সপোর্টের জন্য ভেহিকেলগুলোও আছে। তো এটার পারপাস কি, ধরুন যে আপনি আবদুল্লাপুর থেকে কমলাপুর পর্যন্ত যাবেন, তো সেই জন্য আপনার মাঝখানে তো দাঁড়ানোর দরকার নাই, কিন্তু এরকম যদি এই লেনের পিছনে আপনি কোনো একটা গাড়ির পিছনে থাকেন, তাহলে তো সারাদিনও আপনি কমলাপুরে যেতে পারবেন না, অনেক সময় লাগবে। সো আপনার যদি এরকম একটা ওয়ে থাকে যে ওয়েতে আপনি আবদুল্লাপুর থেকে ডিরেক্ট কমলাপুর যেতে পারবেন, আপনার ডেস্টিনেশন যদি এরকম থাকে, তখন আপনি এই লাইনগুলো ইউজ করতে পারেন, যেগুলোর স্পিড দেখেন লিমিট দিয়ে দেওয়া আছে 70 কিলোমিটার/আওয়ার। মানে এই স্পিডে এই লাইনে আপনি গাড়ি চালাতে চাইলে 70 কিলোমিটার/আওয়ার এই স্পিডে আপনাকে গাড়ি চালানো লাগবে। দেন পাশের যে লাইনগুলো কিন্তু এখানে স্পিড লেখা আছে 30 কিলোমিটার/আওয়ার। এগুলো হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট। আরও এগুলো এখন বাংলাদেশে অবশ্য হচ্ছে, ঢাকা টু চিটাগং একটা এলিভেটেড
মাস র্যাপিড ট্রানজিট শুরু হয়ে গেছে অলরেডি। আর আবদুল্লাপুর থেকে বাড্ডা হয়ে বাংলাদেশেও এরকম র্যাপিড ট্রানজিট বা মেট্রো রেল অলরেডি শুরু হয়ে গেছে। রোড বেসড এলিভেটেড মাস র্যাপিড ট্রানজিট, এয়ারওয়ে বা বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, এটা হচ্ছে বিমান বা বিমান পথ। আমি একটু আগে বলছিলাম যে নন কনভেনশিয়াল কিছু ওয়ে আছে যেগুলো আমরা বলি, যেগুলো সচরাচর ব্যবহার হয় না কিন্তু খুব কম পরিমাণে হলেও ব্যবহার হয় ট্রান্সপোর্টের জন্য। ধরুন যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট বা এগ্রিগেট আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন, তখন এরকম কনভেয়ার বেল্টের মাধ্যমে নেওয়া হয়, যেখানে বড় বড় ট্রাকের দরকার নেই, বা ট্রাক আপনি যদি স্টার্ট করতে চান তাহলে অনেক হিউজ ইনভেস্টমেন্ট লাগবে, আপনার রাস্তা রাস্তা করা লাগবে। তারপর উপরের কথা বারবার বলতেছিলাম যে ট্যুরিস্টদের জন্য আসলে এটা একটা বড় অ্যাট্রাকশন, এক পাহাড় থেকে এক হিল থেকে আরেক হিল, বিশেষ করে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই রূপওয়েগুলো ইউজ করা হয়। তারপর আছে আমাদের এই পাইপলাইন দিয়ে গ্যাস, ওয়েল মানে তেল শহর অনেক কিছু এখানে ট্রান্সমিট করা হয়। পাইপলাইনের পর আছে আমাদের এই যে ইলেকট্রিক ট্রান্সমিশন লাইন, যেটা দিয়ে আমরা ইলেকট্রিসিটি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাই। এছাড়াও মাল্টি মডেল ট্রান্সপোর্ট সিস্টেম, মানে একই সাথে আপনার বাস ট্রান্সপোর্ট আছে, পাশাপাশি অন্য লেনে আপনাদের রেল সার্ভিস আছে। তো এই হচ্ছে মোটামুটি বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট সিস্টেমগুলো। এখন এগুলো হচ্ছে বিভিন্ন মোডগুলো। এখন যদি আমরা দেখি যে এই মোডগুলো কীভাবে কানেক্টেড করা যায় বা প্যাটার্ন কী, রুট প্যাটার্নগুলো বিভিন্ন ধরনের হতে পারে। রেক্ট্যাঙ্গুলার মানে বিভিন্ন ছোটো ছোটো ব্লকে ভাগ করবে। রেডিয়াল বা স্টার, রেডিয়াল মানে হচ্ছে ধরেন যে ছোটো ছোটো করে যদি উদাহরণ দিই, রেক্ট্যাঙ্গুলার বলতে ধরেন উত্তর একটা সিটি, যে সিটিতে একটা প্ল্যানিং শহর, যেখানে খুব অর্গানাইজড, দেখবেন যে অর্গানাইজড সিটিগুলোতে সারি সারি করে বিল্ডিং থাকে, তার পাশে চতুর্ভুজ আকৃতির বা রেক্ট্যাঙ্গুলার টাইপের ব্লক করে বিভিন্ন রুটগুলো থাকে, এগুলো বলে রেক্ট্যাঙ্গুলার বা ব্লক প্যাটার্ন। রেডিয়াল বা স্টার বা ব্লক প্যাটার্ন এগুলো হচ্ছে ধরেন যে ঢাকা একটা কি বিজনেস সেন্টার বা সব কিছুর একটা সেন্টার, তো ঢাকা থেকে সারা বাংলাদেশের রুটগুলা রেডিয়ালি বা ব্যাসার্ধ বরাবর ছড়িয়ে গেছে। ঢাকাটা হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে সারা দেশে রুটগুলো ছড়িয়ে পড়ছে, এটাকে আমরা বলি রেডিয়াল বা স্টার বা ব্লক প্যাটার্ন। রেডিয়াল আর স্টার আর সার্কুলার প্যাটার্নটা কি? সার্কুলার প্যাটার্ন হচ্ছে ধরেন যে ঢাকার চারপাশে চাকরিক কিছু বাস সার্ভিস আছে, যেটাকে আমরা বলি চাকরিক বা সার্কুলার প্যাটার্ন। রেডিয়াল বা স্টার বা গ্রিড সিস্টেম করা থাকে। হ্যাক্সাগোনাল মানে হচ্ছে ষষ্ঠভুজ আকৃতির বেঞ্জিন টাইপের, বেঞ্জিনের যে গঠনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাক্সাগোনাল হচ্ছে ষষ্ঠভুজ, 6টা ভুজ থাকবে। মিনিমাম ট্রাভেল পথ হচ্ছে ছোটো ছোটো লাইনগুলো। ধরেন যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, তো শর্টেস্ট ট্রাভেল পথ যেটা, সেই রুটটাকে আমরা বলতেছি, সেই প্যাটার্নটাকে বলতেছি মিনিমাম ট্রাভেল প্যাটার্ন। রেক্ট্যাঙ্গল তো একটু বললাম, এই কথাগুলো এখানে বলা আছে। The main road which pass through the center of the area should be sufficiently wide and other branch route may be comparatively narrow. আমাদের মেইন যে লাইনটা থাকবে সেটা থাকবে একটু বড় এবং আশেপাশে লাইনগুলো থাকবে একটু ন্যারো। রেডিয়াল or star দেখি, in this pattern the entire area is divided into a network of roads radiating from the business আউটওয়ার্ডলি। যদি আমি ঢাকার কথা বলি, ঢাকা থেকে চারপাশে ছড়িয়ে পড়বে রুটগুলো রেডিয়ালে, মানে কেন্দ্র থেকে ওই ডেস্টিনেশন পর্যন্ত। ইন বিটুইন রেডিয়াল মেইন রোডস দ্য বিল্ড আপ এরিয়া মে বি প্ল্যান্ড উইথ রেক্টেঙ্গুলার ব্লক। তো এরকম রেডিয়াল করলেও রেডিয়ালগুলার পাশে আমাদের রেক্টেঙ্গুলার ব্লক আকৃতির কমিউনিটি থাকবে। রেডিয়াল আর স্টার সার্কুলার প্যাটার্নে সার্কুলার টাইপের চাকরি ফেসিলিটি থাকবে ট্রান্সপোর্টগুলো মুভ করার। And this pattern the entire area is provided with a network of road formatting hexagonal figure, যেখানে hexagonal একটা ফিগার তৈরি করবে বা চক্রিক একটা ফিগার তৈরি করবে। 3 routes meet the built up area boundary by the side of the hexagonal is further divided in suitable size. অনেক আবার পরে ছোটো ছোটো ভাগে ভাগ করা হয়। রেডিয়াল ও গ্রিড প্যাটার্ন তো একটু আগে বললাম। hexagonal pattern মানে হচ্ছে ষড়ভুজ আকৃতি। The entire area is provided with a network of road formatting hexagonal figure at each corner of the hexagonal 3 routes meet the built up area. প্রত্যেকটা কর্নারের মধ্যে 3টা রোড এসে জাংশন এসে জয়েন্ট হবে। মিনিমাম ট্রাভেল পথ কি? শর্টেস্ট ট্রাভেল পথ বা মিনিমাম ট্রাভেল পথ যেটাকে বলি, মানে টুকিটাকি রাস্তা আর কি, একটার সাথে একটা লিঙ্ক আপ যে রাস্তাগুলো। ইন দিস রুট প্যাটার্ন সিটি ইজ কন্টেন্টেড বাই সেক্টর সেন্টার, সাব আরবান সেন্টার অ্যান্ড নেইবারহুড সেন্টার বাই দ্য রোড হুইচ রিকোয়ার মিনিমাম কন্ট্যাক্ট সিটি সেন্টার।
সিটি সেন্টারের সাথে কানেক্টেড হওয়ার জন্য ছোটো ছোটো মানে শর্টেস্ট যেভাবে কানেক্ট করা যায় সেন্টারটার সাথে ওই রুটের যে প্যাটার্ন আমরা দেখবো যে ফার্স্ট হিসাব করে যে কোন জায়গাতে রুটটা করলে আমার কমিউনিটির মানুষ খুব দ্রুত এফিসিয়েন্টলি আমাদের বিজনেস সেন্টার বা বাজার বা যেই জায়গাতে মানুষ গ্যাদারিং করে বা বেশি আসে সেই জায়গাতে ইজিলি কেমনি অ্যাপ্রোচ করতে পারবে ওই জিনিসটা মাথায় রেখে যে প্যাটার্নগুলো করা হয় সেগুলোকে আমরা বলি মিনিমাম ট্রাভেল প্যাটার্ন। তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস লেকচার। আর এখান থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো এখানে বলা আছে নিজে নিজে একটু চেষ্টা করবেন যে কীভাবে সলভ করা যায় বা এগুলো আনসার কী হইতে পারে। আশা করি এই লেকচার থেকে আপনি সবগুলো পাবেন ইনশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।